আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা প্রথমেই এই অধ্যায়ের যে বেসিক যে জিনিসগুলো জানতেই হবে সেই বিষয়ে আলোকপাত করব। এর উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই অধ্যায়ে যে ধরনের অঙ্ক আছে সেই অঙ্ক সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তার মানে পূর্বে তোমাদের 7টা সৃজনশীল অ্যান্সার করতে হতো 70 মার্কসের, এবং 30টা এমসিকিউ অ্যান্সার করতে হতো 30 মার্কসের, টোটাল 100 মার্কস। এখন কিন্তু তোমাদের 7টা সৃজনশীলের জায়গায় 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, 50 মার্কস। আর এমসিকিউ 30টাই আছে, তাহলে কত হলো? 50, 30, 80। আর যে মাঝে 20 মার্কস, এই 20 মার্কস থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে। তার মানে এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই এক একটা কোশ্চেনে 2 করে থাকবে, তাহলে 10টায় 20 মার্কস, এই টোটাল 100 মার্কস। এই আমাদের বেসিক নিয়ে আলোচনার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই যে সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো অধ্যায় থেকে আসবে বা আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করলে তোমরা সেগুলো বুঝতে পারবে এবং সেগুলো পরীক্ষা খাতে ইনশাল্লাহ ভালোভাবে উপস্থাপন করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। আমরা গত ক্লাসে জেনেছি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। তাহলে এখানে জাস্ট পূর্ণবর্গই আছে, কিন্তু সংখ্যার জায়গায় চলে আসছে কি? ভগ্নাংশ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আমরা যদি একটু রিভিউ করি, তাহলে আমরা জানি যে যেই সংখ্যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটিকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। যেমন আমি যদি লিখি 16, 16 যদি বর্গমূল করি তাহলে আমি পাবো কত? 4। কেন 4 পাবো সেটাও আমরা জানি, যে 4 গুণিত 4 সমান সমান 16। 4 এর স্কোয়ার বা 4 দুইবার গুণ করলে 16 পাওয়া যাচ্ছে। আর যখন 16 কোন সংখ্যার বর্গমূল করতে হয়, তখন তার ভাজকগুলা অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে। তাহলে দেখো 16 যে ভাজক বা উৎপাদক, এক কথায় 16 উৎপাদক হচ্ছে 4, এরা দেখো এক জোড়া আছে, একই সংখ্যা জোড়ায় আছে। এই জোড়া থেকে একটা সংখ্যা আসে। যদি এখানে 2 জোড়া থাকতো 4, 2 জোড়া থেকে 2টা 4 আসতো। যেহেতু এখানে এক জোড়া 4 আছে, তাহলে একটা 4 আসবে। এটাই হচ্ছে 16 বর্গমূল। তাহলে 16 বর্গমূল করলে আমি পাচ্ছি কত? 4। তাহলে দেখো 16 একটি সংখ্যা যার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এখানে আমাদের বলছে পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো ভগ্নাংশের দুইটা অংশ থাকে। ভগ্নাংশে দুইটা অংশ থাকে, উপরে থাকে আমরা বলি এটাকে লব, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। তাহলে যখন একটা ভগ্নাংশের এই লব এবং হর দুইটাই তো সংখ্যাই হয়, সংখ্যা ছাড়া তো অন্য কিছু হতে পারে না। যেহেতু আমরা গণিত বা অঙ্ক করতেছি, আমরা অঙ্কের ক্ষেত্রে তো সংখ্যারই ব্যবহার। তাহলে যখন একটা ভগ্নাংশের লব এবং হর এই দুইটি সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা হয়, তখন সেই ভগ্নাংশকে বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোশ্চেন আসে যে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে, অ্যান্সারটা কি হবে? যদি কোনো ভগ্নাংশের লব এবং হর দুইটি সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে ওই ভগ্নাংশটিকে বলা হয় পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। ধরো লবে দেওয়া আছে 9, হরে দেওয়া আছে 16। দেখো প্রথম আমাদের টার্গেট থাকবে যে এই লব আর হর কাটাকাটি যায় কিনা, মানে এদেরকে আরো ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করা যায় কিনা। দেখো 9 আর 16কে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। 9কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবা, 9 দ্বারা ভাগ করতে পারবা, আর 1 দ্বারা পারবা। 1 দ্বারা তো সকল সংখ্যাকেই যায়। 3 আর 9 দ্বারা পারতেছো, 16কে কিন্তু 3 9 দিয়ে পারতেছো না। 16কে পারতেছো 4 দ্বারা, 16 দ্বারা, যেটা আবার 9 দ্বারা 9কে ভাগ করা যাচ্ছে না। তাহলে এটা আর ক্ষুদ্রতম সংখ্যায় প্রকাশ করা যায় না। এখন এটাকে যদি আমি ধরো 9 এর যদি বর্গমূল করি তাহলে কত পাবো আমি? 3। আর 16 যদি বর্গমূল করি পাবো কত? 4। তাহলে দেখো এই লবকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, হরকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে এই ভগ্নাংশটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, ধরো আমি লিখলাম 32 ডিভাইডেড বাই 50। তাহলে দেখো প্রথম কি বলছি, যে কাটাকাটি করা যায় কিনা, মানে আরো ক্ষুদ্রতম অংশে পরিণত করা যায় কিনা। 32, 50 দুইটাই জোড় সংখ্যা। আমরা জানি পৃথিবীর সকল জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। তাহলে 32কে যদি 2 দ্বারা ভাগ করি আমি, তাহলে আমি কত পাবো? 16। 16 দুগুণী 32। আর 50কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 25। 25 দুগুণা 50। দেখো 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16কে যদি বর্গমূল করি আমি তাহলে পাবো কত? 4। একইভাবে 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, একে যদি বর্গমূল করি পাবো কত? 5। কারণ 5 গুণিত 5ই 25।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে 16/25 অথবা 32/50 এই ভগ্নাংশটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। এখান থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে প্রথম সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে যে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে, এর অ্যান্সার তোমরা পেয়ে গেছো। দ্বিতীয় প্যাটার্নটা হচ্ছে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে নিচের কোন ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ। এখানে 4টি অপশন দেওয়া থাকবে, তোমার এই সংখ্যা থেকে বুঝতে হবে যে কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা ভগ্নাংশের, সেটাই হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো এটা। ওকে, আমরা এবার পরের টপিকে দেখি ভগ্নাংশের বর্গমূল। প্রথমটা ছিল কি পূর্ণবর্গ ভগ্নাংশ, এখন দেখবো আমরা কি ভগ্নাংশের বর্গমূল। ওকে, ভগ্নাংশের বর্গমূলটা কি? তার মানে একটা ভগ্নাংশের যে লব এবং হর থাকবে, এই লবের বর্গমূল এবং হরের বর্গমূল করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, ওই সংখ্যাগুলোর ভাগ করলেই সেটা হবে ভগ্নাংশের বর্গমূল। আমি আবার বলি, কোন একটি ভগ্নাংশের লবের বর্গমূল এবং হরের বর্গমূলের ভাগফলই হচ্ছে ওই ভগ্নাংশের বর্গমূল। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি, ধরো 81 উপরে থাকলো 81, আর নিচে ধরো দিয়েছে 100 100 সেম। তাহলে 81 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা কত পাবো? আমরা জানি 9 নং 81, তাই না? তাহলে 81 কে বর্গমূল করলে আমি পাবো হচ্ছে 9, আর 100 10 10 এ 100, তার মানে 100 কে যদি বর্গমূল করি তাহলে পাবো 10। তাহলে এই যে একটা ভগ্নাংশ যার লবকে বর্গমূল করলাম, হরকে বর্গমূল করলাম করে এই যে এটা ভাগাকারে আছে, এটাই হচ্ছে এই ভগ্নাংশের বর্গমূল। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের প্রশ্ন করতো যে ভগ্নাংশের বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, তখন এটাকে আমরা আরো ক্ষুদ্রতম অংশে ভাগ করে এর মানটা 2 দশমিক স্থান পর্যন্ত বের করতাম। এখন যেহেতু আমাদের বলেনি, তাহলে এ পজিশনে থাকবে এবং এটাই হবে এই ভগ্নাংশের বর্গমূল। তাহলে আমি কোশ্চেনটা আবার রিভিউ করি, সেটা হচ্ছে যদি তোমাদের প্রশ্ন আসে ভগ্নাংশের বর্গমূল কি অথবা ভগ্নাংশের বর্গমূল কাকে বলে, তখন প্রশ্ন অ্যান্সারটা করতে হবে কি যে কোনো ভগ্নাংশের লবের বর্গমূল এবং হরের বর্গমূলকে ভাগ করলেই সেটাকেই বলা হবে ওই ভগ্নাংশের বর্গমূল। ওকে, এরপরের টপিকটা আমাদের আছে মূলদ সংখ্যা। এটা খুব ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে। যতগুলা কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট, তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে। তাহলে আমরা প্রথম দেখি মূলদ সংখ্যা। দেখো, মূলদ সংখ্যা যে মূল ডেফিনিশন সেটাকে আমরা জানি যে কোনো সংখ্যাকে যখন p/q আকারে লেখা যায়। এখন এই ডেফিনিশনটা তোমাদের জন্য না, তোমাদের জন্য যে ডেফিনিশন সেটা আরো সহজ, এবং এই ডেফিনিশনটা ক্লাস 9 থেকে আরো বড় ক্লাসের জন্য। তোমাদের জন্য মূলদ সংখ্যার ডেফিনিশনটা হবে শূন্য সহ সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকেই বলা হবে মূলদ সংখ্যা। তাহলে আমি যদি একটু লিখে দিই এটাকে, তাহলে হবে শূন্য, তারপরে সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলে। ওকে, তাহলে কি কি থাকবে? শূন্য থাকবে, স্বাভাবিক সংখ্যা থাকবে, তার মানে পূর্ণ সংখ্যাগুলো থাকবে, তাই না? তারপরে আর কি থাকবে? ভগ্নাংশ থাকবে। এই সংখ্যাগুলো যখন পূর্ণ সংখ্যা, শূন্য সংখ্যা এবং ভগ্নাংশ থাকবে, সেটাকেই বলা হচ্ছে মূলদ সংখ্যা। তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এইভাবে অ্যান্সার করবা। ওকে, তাহলে এখন যদি উদাহরণ দিতে বলে তাহলে উদাহরণ, তুমি শূন্য আছে তাই শূন্য দিতে পারো, পূর্ণ যে কোনো সংখ্যা দিতে পারো, ধরে 1 2 3 যে কোনো সংখ্যা। ওকে, এরপরে ভগ্নাংশ দিতে পারো, সেই ভগ্নাংশটা তোমরা দশমিক আকারেও বসাতে পারো অথবা ভগ্নাংশ আকারেও দিতে পারো। ধরো আমি বসালাম 5/2 একটা ভগ্নাংশ, তুমি এটাকে 5/2 না দেখে তুমি দিতে পারো 2.5। ওকে, এটাও মূলদ সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলদ সংখ্যা কাকে বলে। এখন আমরা দেখি অমূলদ সংখ্যা কি। দেখো, অমূলদ সংখ্যারও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে।
তোমাদের জন্য একটা ক্রাইটেরিয়া অ্যাপ্রোপ্রিয়েট, অথবা তোমাদের এই ক্লাসের জন্য শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। ওকে, তাহলে পূর্ণবর্গ নয় এমন কি কি সংখ্যা আছে? পূর্ণবর্গ নয় এমন সংখ্যার ভিতরে প্রথম যে সংখ্যাগুলো আসবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। পৃথিবীর যত মৌলিক সংখ্যা আছে সকল মৌলিক সংখ্যার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কি এটা কিন্তু তোমরা পূর্ববর্তী ক্লাসে মানে ষষ্ঠ শ্রেণীতে বুঝে এসেছো। তোমাদের যদি কারোর বুঝতে বাকি থাকে বা বুঝতে সমস্যা হয়, আমি রেফার করবো যে আমাদের ষষ্ঠ শ্রেণীর যে প্রথম ক্লাসটা ছিল মৌলিক সংখ্যা, সেই ক্লাসটা দেখে নেওয়ার জন্য। তাহলে আশা করি তোমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একেবারে ডিটেলস খুঁটিনাটি ধারণা পেয়ে যাবা। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি আছে? 2 আছে, 3 আছে, তারপরে 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, 29 আছে, এরকম 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা আছে। তো এই মৌলিক সংখ্যাগুলো যখন তুমি বর্গমূল করবা তখন সেগুলা কিন্তু আলটিমেটলি অমূলদ সংখ্যা হবে, এবং এই সংখ্যাগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ পূর্ণবর্গ সংখ্যা হওয়ার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেইগুলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো, 2 কে তুমি একই সংখ্যা গুণ করে বানাইতে পারবে না। 1 গুণ 1 সমান সমান 1, 2 গুণ 2 সমান সমান 4। তাহলে 2 কিন্তু কোনো একই সংখ্যার গুণফল না। আবার 2 গুণ 2 4, তাহলে 3 তো হচ্ছে না। আবার 2 গুণ 2 4, 3 গুণ 3 9, 5 কে বানাতে পারতেছো না একই সংখ্যার গুণফল। একইভাবে 7 কেও বানাইতে পারবা না। তাহলে এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, মৌলিক আবার পূর্ণবর্গও নয়। আবার কিছু সংখ্যা আছে যেগুলো মৌলিক নয় কিন্তু পূর্ণবর্গও নয়। যেমন 8, 8 সংখ্যাটা মৌলিক না আবার পূর্ণবর্গ নয়। দেখো তো একই সংখ্যা দুইবার গুণ করে 8 বানানো সম্ভব? 2 দুগুণা 4, 3 তিরিকা 9, হচ্ছে না। তাহলে 8 কেও যদি তুমি বর্গমূল করো সেটাও যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার একইভাবে ধরো 10, 10 কে যদি বর্গমূল করো, 10 পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ তুমি চিন্তা করতেছো যে 5 দুগুণা 10 ঠিক আছে, বা এটা 4 দুগুণা 8 ঠিক আছে, কিন্তু আমি বলছি একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 তিরিকা 9, 4 4 16, 10 কিন্তু একই সংখ্যা দুইবার গুণ করে বানানো যায় না। একইভাবে ধরো 11, একইভাবে 12, একইভাবে 13, একইভাবে 14, একইভাবে 15, এরা সবগুলাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ এদেরকে যদি বর্গমূল করি আমি তাহলে কিন্তু অমূল্য সংখ্যা পাওয়া যাবে। কিন্তু এই মাঝখানে যে সংখ্যাগুলো ছিল ধরো 4, 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ 4 কে লেখা যায় কি 2 গুণিত 2, একই সংখ্যা দুইবার গুণ করে 4 পাওয়া যাচ্ছে। আবার আছে কি 9, 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 3 গুণিত 3 16, 16 পূর্ণবর্গ সংখ্যা, 4 গুণিত 4 25 পূর্ণবর্গ সংখ্যা, 5 গুণিত 5 36 পূর্ণবর্গ সংখ্যা, 6 গুণিত 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি আর পূর্ণবর্গ সংখ্যা নয় কোনটি। যে সংখ্যা পূর্ণবর্গ নয় সেই সংখ্যার বর্গমূল করলে সেটি অমূলদ সংখ্যা হবে। তোমাদের প্রশ্নে আসলে এইভাবেই লিখতে হবে, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এক্সাম্পল স্বরূপ তুমি 2-3টা সংখ্যা এখান থেকে দেখাই দিতে পারো। ওকে, আশা করি তোমরা মূলদ এবং অমূলদ সংখ্যা দুইটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা দেখলাম, একে সংখ্যা রেখায় কিভাবে উপস্থাপন করা হয় সেটা একটু দেখি। দেখো, সংখ্যা রেখা সম্পর্কেও তোমরা ক্লাস 6 এ খুব ভালো একটা ধারণা পেয়েছো। সংখ্যা রেখা হচ্ছে একটা রেখা, যেই রেখার সাহায্যে সংখ্যাকে উপস্থাপন করা হয়, সংখ্যার অবস্থান নির্ণয় করা হয়। এই সংখ্যাটার দুইটা দিক আছে, একটা দিক পজিটিভ আর একটা দিক হচ্ছে নেগেটিভ, আর এই দুইটা পজিটিভ নেগেটিভের মাঝখানে থাকে নিউট্রাল বা শূন্য। তাহলে ধরো আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম, মাঝখানে থাকবে শূন্য। সবসময় শূন্যের ডান পাশে থাকে প্লাস পজিটিভ দিক, আর শূন্যের বাম পাশে থাকে মাইনাস বা নেগেটিভ দিক। তাহলে শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো সেগুলো বসবে নেগেটিভে, শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো বসবে পজিটিভে। ওকে, এখন ধরো মূলদ বা অমূলদ সংখ্যা আমরা কিভাবে বসাবো? ধরো আমরা লিখলাম, এটা আছে 1 2, আমি যদি বাংলায় লিখি 1 2 3 4, এদিকে ধরো -1 -2 -3 -4। ধরো আমাকে বললো 2
দুই সংখ্যাটার অবস্থান কোথায় দেখাও। তাহলে দুই দেখো এই যে একটা দাগ দিছি আমি দুই বরাবর, এটাই হচ্ছে দুই সংখ্যার অবস্থান। তাহলে এই দুইকে আমরা যদি বৃত্ত দ্বারা ভরাট করে দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে দুইয়ের অবস্থান। এখন আমাকে বললো 2.5 এর অবস্থান কোথায় হবে। দেখো 2.5 মানে কি, 2 এবং 3 এর মাঝামাঝি জায়গা। তাহলে এটা 2 এটা 3, তাহলে এই 2 এবং 3 এর মাঝামাঝি কোনটা হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝামাঝি কোনটা হবে, মাঝখানে যেটা হবে সেটাই, তাই না? এটা থেকে দুই ভাবে নির্ণয় করতে পারবে, একটা হচ্ছে চোখের আন্দাজে যেটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, আর একটা হচ্ছে স্কেল দ্বারা। তো পরীক্ষার খাতায় একেবারে কম্পাস ধরে ধরে মাপা তো আসলে সম্ভব হয় না, তবে সেটা করলে ভালো হয়। যদি তুমি কম্পাস ধরে ধরে মেপে করতে পারো সেটা অবশ্যই ভালো। আর যদি না করতে পারো তাহলে এমন জায়গায় নিবা যেন চোখে দেখাতে বোঝা যায় যে এটা ঠিক আছে, মাঝখানেই আছে। ওকে, তাহলে এই যে মাঝখানে 2 এবং 3 এর মাঝখানে এটাকে কি আমরা বলতেছি, এটা হচ্ছে 2.5। তাহলে 2.5 এর অবস্থান দেখাতে বলছে, এই যে আমরা দেখাই ফেলছি 2.5। এবং দেখো এগুলো সবই মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কিন্তু দশমিকের পরে শেষ হয় না, চলতেই থাকবে চলতেই থাকবে, সংখ্যাগুলা চলতেই থাকবে। এখন তাহলে অমূলদ সংখ্যাকে আমরা কিভাবে দেখাবো? দশমিকের পরে যদি চলতেই থাকে তাহলে ধরো 1.73245 এইভাবে চলতে আছে, তাহলে তুমি এক্সাক্ট কোথায় দেখাবা? এই সমস্যার সমাধানের জন্য আমরা করি কি, অমূলদ সংখ্যার নির্দিষ্ট পরিমাণ একটা মান নির্ণয় করি, যে দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত অথবা 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করি। ধরো √3 বা 3 কে যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 1.732 সামথিং, এভাবে চলতেই থাকবে, মানটা কিন্তু শেষ হবে না। এই রুটকে যদি বর্গমূল করো তোমরা তাহলে আজীবন যদি বর্গমূল করেই যাও এর মানটা বের হতেই থাকবে, শেষ হবে না। এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কতটুকু নেব? এখন তোমাদের বলা হলো 1 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো, তাহলে দেখো 7, তাই না? কারণ 7 এর পরে যে সংখ্যাটি সেটা 5 না বা 5 এর চেয়ে বড়ও না যে আমি এর সাথে 1 যোগ করবো। তাহলে 7 যেহেতু, তাহলে আমরা এই যে আসন্ন মান আমরা কত ধরবো, √3 1.7। তাহলে এখন যদি আমরা 1.7 এখানে সংখ্যা রেখায় দেখাতে চাই তাহলে দেখো 1.7, তাহলে এই 1 থেকে 2 এর মধ্যে টোটাল 10টা সেগমেন্ট করতে হবে। ধরো 10টা, আমি একটু বড় করে দেখাই, ধরো এটা 1 এটা 2 সংখ্যা রেখার, তাহলে 10টা সেগমেন্ট যদি করি, ধরো 1 2 3 4 5 6 7 8 9, 10টা সেগমেন্ট করছি আমি। তাহলে এ পাবে কত, 1 2 3 4 5 6 7, এই যে 7 পর্যন্ত, তাহলে 1.7 এ এই পর্যন্ত আসবে। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি 1.7, এই যে ভরাট করে দিলাম। তাহলে এইভাবে আমরা অমূলদ সংখ্যাগুলা দেখাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা সংখ্যা রেখায় কিভাবে সংখ্যাকে উপস্থাপন করতে হয়। এখন যদি এটা নেগেটিভ সংখ্যা দেখাতে বলতো তাহলে একইভাবে বাম দিকে চলে আসতাম, আমরা যেভাবে ডান দিকে দেখাইছি সেম ভাবে বাম দিকে এসে ওইভাবেই দেখাতে হতো। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের যে বাস্তব ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাস দেখার জন্য অগ্রিম শুভকামনা সবাইকে। আল্লাহ হাফিজ।